সত্যি আজকে ইরফান খান চলে গেলেন, খুবই দুঃখের বিষয়। আমার একটা ফেভারিট অ্যাক্টরের মধ্যে ছিলেন, খুবই ভালো লাগতো। তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি যেন জান্নাতবাসী হোক। আজকে আমরা প্রবলেম 3 করব। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ হেক্সাগন অর পেন্টাগন। একটা পঞ্চভুজ বা ষড়ভুজের কেন্দ্রে চৌম্বকক্ষেত্র কত হবে সেটা নির্ণয় করব। দেখো, আগে আমরা বহুভুজের ক্ষেত্রে বাহুর সূত্রটা কি জানতাম, যে বি ইকুয়াল টু মিউ নট আই বাই পাই এ ট্যান পাই বাই এন সাইন পাই বাই এন। এটা ছিল কি বাহুর সাপেক্ষে বহুভুজের সূত্র উইথ রেসপেক্ট টু সাইড। একটা বহুভুজের যদি বাহুর সংখ্যা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে তার ম্যাগনেটিক ফিল্ড কেন্দ্রে কত হবে এই মানটা আমরা পেয়েছিলাম। এরপর আমরা কি আজকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ হেক্সাগন বা পেন্টাগন নির্ণয় করব। হেক্সাগন কেমন? এটা হেক্সাগন, সেন্টার ও, সরি এটা একটা হেক্সাগন যার প্রত্যেকটা সাইডের মান কত হচ্ছে এ। তাহলে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে নির্ণয় করব। দেখো, এই সূত্র শুধুমাত্র কি আমার এর মান হেক্সাগন মানে কি 1 2 3 4 5 6 6টা বাহু আছে। তাহলে এখানে কত কত, এখানে এন ছিল, এন ইকুয়াল টু কত হবে 6, আর কত হবে থিটা ইকুয়াল কত হবে পাই বাই এন অর্থাৎ পাই বাই 6, শুধু মানটা বসিয়ে দেওয়া। তাহলে বি কত হবে, বি ইকুয়াল টু কত হবে 6 মিউ নট আই বাই কত হবে পাই এ, কারণ এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই, ট্যান পাই বাই 6 আর সাইন পাই বাই 6 কত আসছে 6 মিউ নট আই বাই পাই এ ট্যান পাই বাই 6 মানে 30 এর মান কত 1 বাই রুট 3, তাহলে ইন্টু 1 বাই রুট 3। সাইন 30 ডিগ্রির মান কত হাফ হাফ, তাহলে কত আসছে কাটলে কত 2 3 6 আর রুট 3 3 কত আসছে রুট 3, তাহলে কত হলো রুট 3 মিউ নট আই বাই পাই এ। এটা কি হলো একটা হেক্সাগনের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে আমার এই সূত্র জানা থাকলে সহজেই আমি পেন্টাগন হেক্সাগন যে ত্রিভুজ চতুর্ভুজ সবারই বের করে নিতে পারবো। সিমিলারলি কি হবে যদি পেন্টাগনে নির্ণয় করি, পেন্টাগন মানে কত একটুকে নোট করে নাও। এটা যদি পেন্টাগন করি, পেন্টাগনের ক্ষেত্রে এন কত হবে 5, থিটা কত হবে পাই বাই 5, আর ধরো সাইড কত হবে সাইড ইকুয়াল টু ধরে নিলাম এ। তাহলে ফর্মুলা বসিয়ে দাও বি ইকুয়াল টু এন মিউ নট আই বাই পাই এ সাইন পাই বাই এন ট্যান পাই বাই এন। এর শুধুমাত্র মানগুলো পুট করে দিলেই ম্যাগনেটিক ফিল্ডের মান পেয়ে যাবো, শুধুমাত্র মান পুট করে দেওয়া। তাহলে এটা তোমরা খাতায় করে নেবে, নিজেরা করবে। প্রবলেম 4,
ম্যাগনেটিক ফিল্ড at the center of equilateral triangle. এটা তোমরা বাড়িতে করবে, খাতায় তোমরা নিজেরা করবে। শুধু একটা বলে দিই, যে কোনো সূত্র তোমরা ইউজ করতে পারো, যে কোনো সূত্র। এর বাহু যদি এ হয়, কেন্দ্র চৌম্বক ক্ষেত্রে কত, তাহলে এখান থেকে কত n = 3, বাহু রেসপেক্টিভে বসাও n = 3 আর থিটা গেল কত হবে π/3, শুধু মান বসিয়ে দেওয়া। তোমরা যদি এই পি কিউ এর সাপেক্ষে যদি সূত্রে বসাতে যাও পিও, তাহলে এই পিওটা কি বা আর ওটা কি, এখানে দেখো উচ্চতার 2/3, কারণ এটা ভর কেন্দ্র কি করে 2:3 অনুপাতে ভাগ করে, এটা মানে কি এটা 1 আর এটা 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে কত 2/3, এটা কার উচ্চতার 2/3। সেখান থেকে তোমরা করবে। দেখো এর ক্ষেত্রে মানটা আসবে b = 9/2 μ0 I/πa। এটা তোমরা নিজেরা করবে, মানগুলো বসিয়ে ভেরিফাই করবে এর উত্তরটা আসছে কিনা। আর ডাইরেকশনটা কি হবে, যেমন কারেন্ট হবে সেরকম ডাইরেকশন হবে। তাহলে তোমাদের দুটো প্রবলেম করতে দিলাম, একটা পেন্টাগন আর একটা ট্রায়াঙ্গেল। এই স্টারটার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে আমরা নির্ণয় করব। ম্যাগনেটিক ফিল্ড at the center of a star। দেখো তোমরা একটা যখন ক্যালকুলেশন করেছিলাম তারের ক্ষেত্রে যদি বিন্দুটা কোথায় ছিল অক্ষের ওপর অবস্থিত হয়, সেই ক্যালকুলেশনটা একটু দেখো ভালো করে ব্যাকে গিয়ে, যে বিন্দুটা ধরেছিলাম কোথায়, এই জায়গাতে পি বিন্দু ধরেছিলাম, নিয়ে এখানে কি হয়েছিল এর সাথে এটা কত ছিল θ1 কোণ করেছিল -θ1 = 60 ডিগ্রি ধরেছিলাম, আর এটা কত ধরেছিলাম θ2 সমান θ2 ধরেছিলাম -θ2। তাহলে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম -θ1 থেকে -θ2 ইন্টিগ্রেশন করেছিলাম। ফর্মুলাটা ভালো করে দেখো। তারপরে কি করেছিলাম, এই বিন্দুটা এখানে নিয়ে এসেছিলাম, এখান থেকে ফর্মুলা কত এসেছিল যে b = μ0 I/4π, এটা ছিল r দূরত্ব, আর sin θ1 sin θ2। তারপরে কি বিন্দুটা যখন এখানে এসেছিল তখন আমরা কি বসছিলাম, মান বসিয়েছিলাম কত θ1 ও 90 ডিগ্রি আর θ2 ও 90 ডিগ্রি। এটা আগে ছিল পার্ট 2 এ ছিল, সম্ভবত পার্ট 2 এই ফর্মুলাটা এসেছিল। এই জিনিসটাই কাজে লাগবে এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্ষেত্রে। দেখো যদি এটা নাম দাও P Q R S T U V W X Y Z, তাহলে P Q R S T U V W X Y Z হচ্ছে একটা স্টার। আর এখানে বলা আছে Z থেকে U এর দূরত্ব, মানে কর্ণ দূরত্ব
4A, এটা হচ্ছে A, এটাও A, এটাও A, এটাও A, অর্থাৎ মোট হচ্ছে 4A। ছবিটা এঁকে নাও ভালো করে। দেখো এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এই একটা বাহু কোণ ভাঙছে আর একটা ভাঙছে, তাহলে এটা কত হবে 30, এটা কত হবে 30, এটা 30, তার তিনটে ভাগ কত 30 30 30, তার 3 30 কত হলো 90। তাহলে অ্যাঙ্গেল যদি আমি নিই, এটা যদি ও ধরা হয়, তাহলে অ্যাঙ্গেল জেড ও, এটাকে আর পয়েন্ট, আর সমান কত হবে 90 ডিগ্রি। এবং এখানে কি প্রত্যেকটা কি হচ্ছে 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকবে। এবার দেখো আমি শুধুমাত্র এই পি কিউ বাহুটা বিবেচনা করব। তাহলে এটা হচ্ছে ও, এখান থেকে দূরত্ব কত হবে, এটা পি ড্যাশ বিন্দু না এটা, তাহলে ও পি ড্যাশ সমান কত হবে, ও পি ড্যাশ সমান কত হবে, এ দূরত্ব হবে। কারণ কি এখানে বলা আছে এ দূরত্ব বলা আছে, কারণ সমকোণটা 4A বলা আছে, তাহলে এটা কত হবে এ। আর এই বিন্দুটা কোথায় আছে, এর অক্ষের উপরে প্রায়। তাহলে কেমন আছে ছবিটা, এই পি কিউ হচ্ছে বাহু, ঠিক আছে। এখানে আছে সেন্টার ও, তাহলে এই সেন্টার সাপেক্ষে দুটো অ্যাঙ্গেল করছে। আর এই পয়েন্টটা কত পি ড্যাশ পয়েন্ট। তাহলে দেখো এর সাথে এটা কত ধরবো θ1, আর এটা কত θ2। আর এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত বললাম 30 ডিগ্রি করে। এর সাথে এর অ্যাঙ্গেল কত 30, এটাও 30, এটাও 30, তাহলে 30 30 30 90, এই দুটো অ্যাঙ্গেল মানে কত বললাম 90 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা বাহু এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ক ভাগে ভাগ করবে, 3 ভাগে ভাগ করবে, সমান 3 ভাগে। এটাও হবে 30, এটাও 30, আর এটাও 30 30 30 30। তাহলে একটা কোণ করে θ1 সমান কত হবে, এটা 30 প্লাস 30 60, এর সাপেক্ষে এটা কত হবে, এটা 30 প্লাস এটা 30, তাহলে মোট 60, আর θ2 কত হবে 30। বোঝা গেল। আমি শুধুমাত্র পি আর বাহুটাকে এখানে শিফট করলাম দেখানোর জন্য আলাদা করে। তাহলে ও বিন্দু সাপেক্ষে এ একটা বাহু একটা অ্যাঙ্গেল করেছে আর এর সাপেক্ষে, এবং এই বাহুটা একটা অ্যাঙ্গেল করেছে, এবং এর মান কত, পি ড্যাশের সাপেক্ষে এর মান হচ্ছে কত 60 ডিগ্রি, এবং এর হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লেখো কি করলাম, পি কিউ বাহু বিবেচনা করি। ও পি ড্যাশ সমান এ, কোনটা এতটা সমান কথা বললাম, ও পি ড্যাশ এটা পি বিন্দু, ও পি ড্যাশ সমান কত এ। তাহলে পি কিউ বাহুটা নিলাম, পি কিউ বাহু নিলাম, এখানে ছিল কি সেন্টার ও, এটা পি ড্যাশ বিন্দু, ও পি ড্যাশ সমান হচ্ছে এ। তাহলে দেখো তাহলে তো ওপি এবং ও কিউ, ওপি ড্যাশ এর সঙ্গে, ওপি কোনটা, এটা ওপি, যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ করে অবস্থিত।
তাহলে এটা কত বললাম 30 আর এটা কত 60। অতএব θ1 = 60 ডিগ্রি আর θ2 = 30 ডিগ্রি। তাহলে বি কত জানি আমরা, বি μ0I/4 পাই, এই দূরত্ব কত বললাম এ, sin θ1 মাইনাস sin θ2। এই ক্যালকুলেশনটা পার্ট 2 আছে, দেখে নেবে একবার। সে অসীম তারে যেটা করেছিলাম, অর্ধসীম করেছিলাম, অর্ধসীমের পরে কেস 3 তে ছিল এটা। তো মান বসাবো এখানে, μ0I/4 পাই a sin 60 মাইনাস sin 30। তাহলে বি কত আসবে, μ0/I/4 পাই a √3/2 মাইনাস 1/2। তাহলে কত আসছে, বি একের 2 কমন নিলাম, কত হবে μ0I/8 পাই a √3 মাইনাস 1। এবার দেখো কটা বাহু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কটা বাহু আছে, 12টা বাহু আছে। তাহলে 12টা বাহু তাহলে কি হবে, অর্থাৎ মোট চৌম্বক ক্ষেত্র কত হবে 12 ইন্টু বি, অর্থাৎ 12 ইন্টু μ0I/8 পাই a √3 মাইনাস 1 সমান 4 3 12, 4 দুগুণে 8 সমান 3/2 μ0I/পাই a √3 মাইনাস 1। যাদের অসুবিধা হবে এটা ছেড়ে দেবে, দরকার নাই, শুধু উত্তরটা মুখস্থ রাখলেই হবে। কি বললাম, শুধুমাত্র এই বাহুটাকে আমি কনসিডার করেছিলাম, কনসিডার করে, আর এটা মান কত বলেছিলাম এ, কারণ এটা বলা আছে সমগ্র জেড থেকে এই ভি বিন্দু দূরত্ব বলা আছে 4 এ বলা আছে কোশ্চেনে। তাহলে এটুকু হবে এ, এটাও এ হবে, এটাও এ হবে, আর এটুকু এ হবে। তাহলে এই দূরত্ব আর এর মান বলে দেওয়া আছে এ, এবং এই কোণটা কত করছে 30 ডিগ্রি, এবং এটাও হবে কত 30 ডিগ্রি। কেমন দাঁড়িয়েছিলাম, দেখো অ্যাঙ্গেলটা দেখে নাও একবার। এই অ্যাঙ্গেলটা পুরোটা হচ্ছে কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি কত, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করা হচ্ছে, এবং 3টে সমান ভাগে বিভক্ত হবে। তাহলে এই মানটা কত হবে 30 ডিগ্রি। এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, আর এটাও 30 ডিগ্রি হবে। তাহলে কত, θ1 সমান একটা কথা হবে 30 ডিগ্রি, এবং এই সমকোণটা কত হবে 30 প্লাস 60 ডিগ্রি হবে। θ1 60 ডিগ্রি ধরেছি, আর θ2 30 ডিগ্রি ধরেছি। আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা তোমরা, আমি এখানে লিখছি না যেহেতু কারেন্টের ডাইরেকশন আছে, তোমরা যেমন কারেন্টের ডাইরেকশন দেবে সেরকম লিখবে। প্রবলেম 5 দেখো, এখানে আজকে দুটো বৃত্ত বা সার্কুলার কয়েল পারপেন্ডিকুলার ভাবে অবস্থিত, একে অপরের সাপেক্ষে পারপেন্ডিকুলার। একটা যদি এরকম থাকে, আরটা এরকম আছে, একটা আছে এরকম, আরটা আছে এরকম, তাহলে একে অপরের কি আছে পারপেন্ডিকুলার। দেখো আমরা বৃত্তের ক্ষেত্রে দেখেছিলাম কেমন, যদি এটা বৃত্তাকার লুপ হয়, এখানে যদি কারেন্ট আই যায়, এই বৃত্তাকার লুপ, এই বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এদিকে, এদিকে যদি কারেন্ট যায় তাহলে ডাইরেকশন কেমন হতো, আমি এরকম ধরতাম, তাহলে কি হতো এই তলের সাপেক্ষে লম্ব, ডাইরেকশন কেমন হবে, এরকম লম্ব হবে।
যেটা যে তলে আছে সেই তলে লম্ব হবে। তাহলে এই বৃত্তটা যে তলে আছে সেই তলে লম্ব। কারেন্ট ডাইরেকশন যদি এদিকে হয় তাহলে ওপর দিকে হবে। কারণ দেখো আমি ধরছি বৃদ্ধাঙ্গুলি কারেন্ট অভিমুখে আর আঙুলটা ঢুকছি, তাহলে আঙুলটা এদিকে উঠছে, মানে এটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী আর এটা নিম্নমুখী। তাহলে এটা কি হলো যে এই তলের উপর লম্ব। যদি এরকম হয় তাহলে কেমন হবে, তখন এই তলের উপর লম্ব। ছবিটা দেখো, যদি 1 নম্বর কয়েল নিই, 1 নম্বর কয়েলটা কেমন আছে, এরকম আছে। তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, এর লম্ব হবে। তাহলে এক্ষেত্রে 1 নম্বর কয়েলের বি কোন দিকে হবে, B1। 2 নম্বর কয়েলটা কেমন আছে, এরকম আছে। এর বি এর ডাইরেকশন কেমন হবে, B2। যেহেতু ম্যাগনেটিক ফিল্ডগুলো কি ভেক্টর কোয়ান্টিটি, তাই এদের লব্ধি নিতে হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে কি বললাম যে সার্কুলার কয়েলগুলো কি আছে, একে অপরের উপর লম্ব। বা একটা কারেন্ট যদি I1 হয় এবং একটা কারেন্ট I2, তাহলে B1 কত হবে, B1 এর মান কত হবে, আমরা কত নিই, μ0 I1/2 R1। আর B2 কত হবে, μ0 I2/2 R2। এটা বৃত্তের ক্ষেত্রে হয়। এবং কত বললাম যে 1 এর ডাইরেকশনটা হবে এইদিকে আর 2 এর ডাইরেকশনটা এদিকে, কারণ বৃত্তটা যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব হবে। এটা এই তলে অবস্থিত তাই এর লম্ব হচ্ছে এটা, আর এটা এরকম অবস্থিত তাই লম্ব এটা। তাহলে নিট ম্যাগনেটিক ফিল্ড কত হবে, সমান √B1² প্লাস B2²। তাহলে এটা কত হবে, রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড B। আর অ্যাঙ্গেলটা কত হবে, tan θ = যদি এটাকে তুমি থিটা ধরে নাও তাহলে কত হবে, tan θ = B2/B1। যদি দুটো কয়েল 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে যদি কোনো অ্যাঙ্গেল করা থাকে, যদি বৃত্তাকার পরিবাহী দুটি একে অপরের সঙ্গে থিটা কোণে আনত থাকে, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B হবে কত, B1² প্লাস B2² প্লাস 2B1 B2 cos θ। যেমন ভেক্টরে করেছিল ঠিক সেরকম, যেমন ভেক্টরে করা হয়েছিল ঠিক সেরকমই হবে, একই রকম। তাহলে এই কেসের ক্ষেত্রে থিটা কত, 90 ডিগ্রি। এই কেসটার ক্ষেত্রে কত বললাম, θ = 90 ডিগ্রি। তাহলে এটি কত হবে, B1² প্লাস B2², B1² প্লাস B2²। কোনো অসুবিধা নেই তো, নোট করে নাও। এবার কি হলো, ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার কন্ডাক্টর। একটা বৃত্তাকার বা কুণ্ডলিকার অক্ষের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের কথা হবে। কেমন, ছবিটি দেখুন আঁকি। তাহলে এটা আছে, এটা তার অক্ষ, সে অক্ষের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, এই পয়েন্টে নির্ণয় করতে হবে। আমি এর বৃত্তটাকে অন্যভাবে আঁকা আছে এখানে, বৃত্তটা এটা ছিল এরকম হবে, ওটা এরকম ভাবে নিচে বৃত্তটাকে। তাহলে অক্ষটা কেমন হবে, এভাবে অক্ষ হবে। P বিন্দু, এটা O বিন্দু। ধরলাম এর ব্যাসার্ধ হচ্ছে R,
তাহলে আমাকে পি বিন্দুতে দেখো অক্ষের ওপর কত, ওপি সমান এক্স, তাহলে ওপি সমান কত দিলাম, ওপি সমান এক্স, আর ব্যাসার্ধ কত হবে আর এর মধ্যে কারেন্ট ধরে নাম হচ্ছে কত, কারেন্টটাকে আই। তাহলে একটা কুণ্ডলীর মধ্যে যদি আই কারেন্ট যায় তাহলে অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে নির্ণয় করতে হবে। কি লিখবো, ধরি বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ আর এবং এর মধ্যে দিয়ে প্রবাহ আই। কেন্দ্র কোনটা, ও থেকে অক্ষের উপর এক্স দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। আমাকে অক্ষের উপর কেন্দ্র থেকে অক্ষের উপর এক্স দূরত্বে পি বিন্দুতে, মানে এক্স দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। সঙ্গে সঙ্গে নোট নাও। দেখো একটু আগে দেখিয়েছিলাম যে বৃত্তটা যে তলে অবস্থিত চৌম্বক ক্ষেত্র কি হবে সেই তলের সাথে লম্ব। যেমন কি হয়েছিলাম, যে এখানে বৃত্ত ধরেছিলাম, এখানে কারেন্ট যদি এদিকে যায় কেমন হচ্ছে, এটা যদি বৃত্ত হয়, এটা বৃত্ত, কারেন্ট যাচ্ছে এই দিকটাতে, তাহলে কোন দিকে ম্যাগনেটিক বললাম, এই তলের উপর লম্ব। সবসময় কি হবে, এই তলের উপর লম্ব হবে, এই তলের উপর লম্ব হবে, এটাও খেয়াল রাখবে। এবার দেখো আমি এই বিন্দুতে, এই এম বিন্দুতে একটা ক্ষুদ্র অংশ ডেলের কল্পনা করলাম, তাহলে এটি কত হবে, আইডেল অভিমুখ কোন দিকে হবে, এদিকে। কি বলেছিলাম, আইডেল হচ্ছে কি একটা কারেন্ট এলিমেন্ট বলা হয় এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই আইডেল অভিমুখ কোন দিকে হবে, এ বরাবর। তাহলে কি হলো, এম বিন্দুতে পরিবাহীর উপর এম বিন্দুতে একটি ক্ষুদ্র অংশ ডেল এল নেওয়া হলো। এই ডেল এল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, বি ইকুয়াল টু মিউ নট আই পাই 4 পাই আর স্কোয়ার। আর বলতে কোনটা, আমি দেখো ডেল এল অংশ নিচে এটা আর বি হচ্ছে এটা, তাহলে দূরত্ব কত, এটা কত, এটা এম পি তার হোল স্কোয়ার। ধরলাম এটা হচ্ছে এ, তাহলে কত হবে আমার, আর টু সাইন আলফা। তাহলে কত আসছে, বি ইকুয়াল টু কত আসছে, বি ইকুয়াল টু ডেল বি ইকুয়াল টু কত হবে, মিউ নট আই বাই 4 পাই এ স্কোয়ার। এবার সাইন আলফা মান কত হবে, দেখো ব্যাসার্ধের সাথে এটা সবসময় কোণ করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ব্যাসার্ধের সাথে এই ওটা
90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আলফা মানটা কত হবে 90 ডিগ্রি। আর দেখো এর অভিমুখটা হবে কোন দিকটা, ডেল বি অভিমুখ। দেখো ভিতরে এরকম আছে, আমি এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করেছি, তাহলে কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে আসছে কারেন্ট, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে, এই তলটার উপর কত হবে, লম্ব হবে পারপেন্ডিকুলারলি, হবে না? তাহলে এই সোজা তল যদি একটা কল্পনা করা হয়, এইভাবে তল কল্পনা করা হয়, তাহলে এই তলের উপর কেমন হবে, লম্ব হবে। এবার পয়েন্টটা যদি নামিয়ে নিয়ে আসি পি বিন্দুতে, তাহলে কেমন হচ্ছে, এটা বেঁকে যাচ্ছে। তখন কেমন ছিল, যে এটা সোজা লম্ব ছিল, কিন্তু যদি এই পয়েন্টটাকে আমি নামিয়ে নিয়ে আসি পি বিন্দুতে, তাহলে কি হবে, পি বিন্দু যদি নামিয়ে নিয়ে আসি তাহলে অ্যাঙ্গেল কতটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। যখনই এই পয়েন্টটাকে আমি নামিয়ে নিয়ে আসবো পি বিন্দুতে, তখন কি হচ্ছে, দেখো একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, তাই কথা হবে এটা এর সাথে থিটা কোণ করে থেকে যাবে, এর সাথে থিটা কোণ করে থাকবে। আশা করি বুঝতে পারলে এটা ডেল পি ডাইরেকশনটা। এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, এই বৃত্তাকার পরিবাহীর জন্য কত হবে, এই তলে লম্ব হবে। এই পয়েন্টটাকে যখন পি বিন্দুতে নিয়ে আসবো তখন সেটা অটোমেটিক্যালি এদিকে বেঁকে যাবে, অতএব কিন্তু এদিকে এই তলের সাথে লম্বই আছে, এই তলের সাথে দেখো স্কেলের সাথে পেনটা সবসময় লম্বই আছে, কিন্তু এই ভার্টিক্যালের সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে গেছে, কারণ এটাকে আমি পয়েন্টটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি কেন্দ্রের দিকে। আর এই আলফাটা কত ছিল দূরত্বটা, এটা সবসময় কত হবে 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ধরবো, তো আলফা ইকুয়াল টু কত হবে 90, অতএব কত হবে সাইন 90 ডিগ্রি। আর এখানে ডেল এল অংশ রইল, তাহলে কত হলো আমার মিউ 0 I, সরি এখানে ডেল এল লেখা হয়নি, মিউ 0 I ডেল এল 4π²। এবার দেখো অভিমুখ কোনটা, এবং এই ডেল বি এর অভিমুখ পি কিউ বরাবর, অভিমুখ হচ্ছে পি কিউ বরাবর, এটা নামটা এন, একটা এন ড্যাশ দিলাম। তাহলে যখনই এটা অভিমুখ এদিকে আছে, আমি এই দুটো অংশে ভাগ করে নেবো, একটা এই বরাবর অংশে ভাগ করবো, একটা এই বরাবর অংশে ভাগ করবো, তাহলে কথা হবে এটা যদি থিটা হয় তাহলে কথা হবে এটা আমার ডেল বি কস থিটা, আর কথা হবে ডেল বি সাইন থিটা। ডেল বিটা এদিকে আছে, এই দুটো অংশ ভাগ করছি, যেহেতু এটা ভূমি তাই ডেল বি কস থিটা, এটা ডেল বি সাইন থিটা। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। যদি অনুরূপভাবে যদি এখানে একটা কল্পনা করি ক্ষুদ্র অংশ, এন ড্যাশ বিন্দুতে, যদি অনুরূপভাবে এম ড্যাশ বিন্দুতে একটি ক্ষুদ্র অংশ নেওয়া হয়, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র অভিমুখ হবে, দেখো মানটা থাকবে একই, তাই আমি মানটা কোথায় লিখলাম না, এখানে যদি ডেল বি হয় এটাও ডেল বি হবে, কারণ এখানে যেটুকু অংশ নিচ্ছি এখানে ওইটুকু অংশ নিচ্ছি, তাহলে এর জন্য কেমন হবে,
এটা ছিল থাকবে কেমন, এই তলের সাপেক্ষে লম্ব, ঠিক আছে। তাহলে কেমন হচ্ছে, আমি বিন্দুটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কেমন অ্যাঙ্গেল করছে, এটা এরকম অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে এটাও। দেখো অভিমুখটা দেখে নাও, এটা যাচ্ছি তখন এরকম ধরছি, যদি এরকম ধরি কেমন হচ্ছে, এই তাহলে ঊর্ধ্বমুখী। আবার যে নিচে দেখো কার যাচ্ছে কেমন, এই তলে এদিকে যাচ্ছে, এই তলে ওইদিকে যাচ্ছে, ওইদিকে কেমন হচ্ছে এরকম ধরছি আমি, সেটা ঊর্ধ্বমুখী। তাহলে এখানে কি হবে, এটা থিটা কোণ করবে, এটা থিটা কোণ করবে, সবসময় তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী হবে, এই তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী সবসময়। কারণ আমি বৃত্তটা ধরবো কেমন হবে, এটা ধরবো এইভাবে, দেখে বলো কি হচ্ছে, এই তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী, এই যে এই তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী বৃত্ত হবে এরকম হবে। তাহলে এরও দুটো অংশ থাকবে, বিভক্ত হবে, একটা কোন দিকে হবে, এই এন ড্যাশ বরাবর হবে কি ডেল বি কস থিটা, আর এদিকে কত হবে ডেল বি সাইন থিটা। রাইট, এরপর দেখো তাহলে বুঝলে কি, তাহলে দুটো অংশেরই দেখো, এর এইদিকে ডিবি কস থিটা, এদিকে ডিবি কস থিটা, সমগ্র পরিবাহীর মধ্যে নিলে কি হবে দেখবে, এইদিকে ডিবি গুলো সব এরকম থাকবে, মানে একে অপরের বিপরীত, এটা বিপরীত এটা থাকবে, এটা বিপরীত আর থাকবে বিপরীত দিকে, নিয়ে একে অপরে ক্যান্সেল হয়ে যাবে কোনগুলো, এই ডেল বিটাই ক্যান্সেল হয়ে যাবে সব, মানে কস থিটা গুলো ক্যান্সেল হবে, শুধু থাকবে কোনটা সাইন থিটা গুলো, সাইন থিটা গুলো সব এক অভিমুখে, আর এগুলো কি হবে সব পরস্পরের বিপরীতমুখী। তাই ডেল বি সাইন থিটা, সরি কস থিটা অংশগুলো কি হবে কেটে যাবে, কিন্তু ডেল বি সাইন থিটার অংশগুলো কি হবে যোগ হবে, বা এর জন্য আমি চৌম্বক ক্ষেত্রের মানটা পাবো। লিখবো কি লিখবো, যে ডেল বি এর পি এন ড্যাশ, পি এন ও পি এন ড্যাশ বরাবর উপাংশগুলি হচ্ছে কত কস থিটা, ডেল বি এর পি এন বরাবর উপাংশ কত ডেল বি কস থিটা, এবং পি এন ড্যাশ বরাবর উপাংশ ডেল বি কস থিটা। সমগ্র পরিবাহীর জন্যে ডেল বি কস থিটা উপাংশগুলি একে অপরকে প্রতিমিত করবে, কারণ কি বললাম, এরা একে উপরের বিপরীত মুখী। ডেল বি কস থিটা উপাংশ কি বললাম, একে অপরের বিপরীতমুখী। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত পাবো, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে কার জন্যে, শুধু ডেল বি সাইন থিটা উপাংশের জন্য। অতএব পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে ডেল বি সাইন থিটা উপাংশের জন্য। ডেল বি সাইন থিটা উপাংশের জন্য কত হবে আমার, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে। এটা লিখে নাও। তাহলে দেখো, অর্থাৎ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের কথা হবে, পি বিন্দুতে সমগ্র পরিবাহীর জন্য
চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে কত ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা সমান কত হবে ইন্টিগ্রেশন মিউ নট আই ডেল এল বাই 4 পাই এ স্কোয়ার সাইন থিটা। এবার দেখো এই তলে কি বলেছিলাম যে ডিবিটা লম্ব, এটা কি এই তলের উপর লম্ব ছিল, তারপরে কি এই মোট কোণটা কত 90 ডিগ্রি। তাহলে দেখো এই থিটা কোণ প্লাস এই কোণটা সমান 90 ডিগ্রি, আবার এই কোণটা প্লাস এই কোণটা সমান 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কি এর উপর লম্ব। তাই কথা বললাম এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, কারণ এই কোণটা প্লাস এই কোণটা এটা প্লাস এই এক্স সমান হচ্ছে কত 90 ডিগ্রি, আবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা সমান 90 ডিগ্রি, অতএব এই কোণটা সমান এই কোণটা। এবার লিখবো যে অ্যাঙ্গেল কত এমপিএন প্লাস অ্যাঙ্গেল ওপিএম সমান কত 90 ডিগ্রি সমান কত লিখবো, আবার দেখো অ্যাঙ্গেল এমপিএন প্লাস অ্যাঙ্গেল কত এনপিকিউ তো এই দুটো কোণ, এই কোণটা প্লাস এই কোণটা সমান 90 ডিগ্রি, আবার এই কোণটা প্লাস এই কোণটা সমান 90 ডিগ্রি, অতএব এই কোণটা সমান এই কোণটা হবে, এটা কেটে গেল, কত হবে ওপিএম সমান কত হবে এনপিকিউ সমান থিটা। তাহলে এই কোণটা থিটা হলো, তাহলে এই মানটা কত হবে বসাবো করি, তাহলে মিউ নট আই ডেল এল বাই 4 পাই স্কোয়ার সাইন থিটা বাই স্কোয়ার করলাম, বা গোড়াটাকে রেখে দাও ভেতরের মধ্যে মিউ নট আই ডেল এল বাই 4 পাই এ স্কোয়ার। এবার সাইন থিটার মান কত হবে, যদি এই ত্রিভুজটা না হয় এম ও পি ড্যাশ ত্রিভুজ না হয়, যদি ত্রিভুজ এম ও পি তাহলে কি হবে সাইন থিটা ইকুয়াল কত হবে লম্ব বাই ভূমি, কত হবে আর বাই লম্ব বাই অতিভুজ আর বাই এ, সাইন থিটা কত হবে লম্ব বাই অতিভুজ, আবার এ সমান কত হবে, এটা যদি অতিভুজ এটা লম্ব এটা হচ্ছে ভূমি, কত হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এ সমান আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এই মানগুলো পুট করে দেবো আমি এখানে, তাহলে হবে আর বাই এ, কত আসছে আমার মিউ নট আই বাই 4 পাই, দেখো এখানে স্কোয়ার আছে এখানে এ আছে, তার কথা এ কিউব হয়ে গেল, আর এটা ডেল এল আর থাকলো, আর এখানে ডেল এল হলো। এবার দেখো এই আটটা বৃত্তের ব্যাসার্ধ ধ্রুবক, এটা অতিভুজ এটাও ধ্রুবক, কারণ বৃত্তের যেমনই ঘোরাও না কেন যদি এভাবে ঘোরাও তো সবসময় কী থাকবে এ স্থির থাকবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সবসময় দূরত্ব কী থাকবে স্থির, এখানেও যা দূরত্ব এখানেও সেই দূরত্ব একই দূরত্ব, তাহলে এটাও ধ্রুবক পাইটা ধ্রুবক সবই ধ্রুবক, তাহলে ভ্যারিয়েবলকে শুধুমাত্র ডেল এল, তাহলে মান কত হবে আমার এখানে, অতএব বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ কিউ, বাইরে আর বের করে দিলাম, শুধু হবে কি ডেল এল সব কথা হবে মিউ নট আই বাই 4 পাই এ কিউ, আর ডেল এল কত হবে বৃত্তের পরিধি কত 2 পাই আর, তাহলে পাই পাই কাটলো 2 2 কাটলো আর স্কোয়ার হবে, তাহলে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 এ কিউ। এবার এর মান বসাও, এর মান কত আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 এর 2, তাহলে বি ইকুয়াল কত হলো
মিউ নট আই বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2 আচ্ছা। তো আপনি 3 এর কত হবে 3/2 ওপরে আর স্কোয়ার। তাহলে কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্রের মান অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হলো মিউ নট আই আর স্কোয়ার 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। অভিমুখ কোন দিকে হবে? এর যদি আর বিন্দু নাম দাও তাহলে অভিমুখ হবে পি আর বরাবর বা অক্ষ বরাবর। কোনো অসুবিধা নেই তো? এর মানটা এখানে পুট করে দিলাম। এখানে শুধুমাত্র ডেল এর ইন্টিগ্রেশন হবে 2 পাই আর হলো 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আর মিউ নট আই আর স্কোয়ার। তাহলে আবার কত হলো চৌম্বক ক্ষেত্রের মান কত হলো আমার বি ইজ ইকুয়াল টু মিউ নট আই আর স্কোয়ার 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কোথায়? অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। কোন অভিমুখে বলেছিলাম? পি আর অভিমুখে। এবার ধরো কেস 1, যদি কুণ্ডলীটা এন পাকের হয়, যদি কুণ্ডলীটি এন পাক হয় তাহলে বি কত হবে মিউ নট আই এন আই আর স্কোয়ার বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এন পাকের হলে কি বললাম যে কুণ্ডলীটা এখানে কত হবে এন গুণ হয়ে যাবে, কারণ তখন ইফেক্টিভ কারেন্টটা কত হবে এন গুণ হয়ে যাবে, সেই জন্য এটা এন আই করলাম। অভিমুখ কোন দিকে থাকবে? অভিমুখ সেই পি আর বরাবরই থাকবে। কেস 2, যদি এই পি বিন্দুটা ও বিন্দুতে আসে, যদি কেন্দ্র হয় তাহলে কত হবে? তাহলে আমি পি বিন্দুটা যদি ও বিন্দুতে নিয়ে আসি তাহলে কত হচ্ছে আমার এক্স এর মানটা কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 এর অর্থ কি? বৃত্তের কেন্দ্র এক্স এর মান 0 হলে মানে কি হবে পি বিন্দুতে চলে গেল, কোথায় এখান থেকে ঠিক চলে এলো একদম এখানে। সেক্ষেত্রে কথা হবে আমার এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমাদের বি সেন্টার কত হবে? এটা হচ্ছে বি অ্যাক্সিস, কত হবে সেন্টার? এক্স এর 0 পুট করবো, তাহলে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস 0 3/2। কত আসছে আমার মিউ নট আই আর স্কোয়ার কত লাগে 2 ইন্টু আর স্কোয়ার ইন্টু 3/2 আর কি থেকে গেল কত আসছে আমার এখানে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 আর কিউ। কত হলো আমার মিউ নট আই বাই 2 আর। সে ডাইরেকশন কোন দিকে হবে? একই বরাবর। তাহলে একটা বৃত্তের কেন্দ্রে আগে করেছিলাম, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আগে এই মানটা এসেছিল, তাহলে এক্স ইকুয়াল টু 0 পুট করে দিলে কি হবে এটা বৃত্তের কেন্দ্রে চলে আসবে। এবং এটাই হচ্ছে কি সর্বোচ্চ মান, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে কি এটা হচ্ছে বি ম্যাক্স। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কি সর্বোচ্চ, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান সর্বোচ্চ। তোমরা এখানে এনটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এন ইউজ করি নাই,
যদি এন পাকে হয়তো এন ইউজ করবে, কোনো অসুবিধা হবে না। কেস 3, যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, তার মানে কি এই বিন্দুটা অনেক দূরে অবস্থিত, বৃত্তের যা ব্যাসার্ধ তার থেকে অনেক দূরে। যদি ব্যাসার্ধ আর ইকুয়াল টু যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত, ধরো 5 মিটার, তাহলে অনেক দূরে হয়ে যাচ্ছে বা আরও বেশি হতে পারে। তাহলে এক্স এর মান যদি খুব বেশি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে কত হবে আমার। তাহলে দেখো আমরা প্রথমে এই টার্মটা দেখে নিই। বি ইকুয়াল কত হলো মিউ নট আই বাই 2 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আর আর স্কোয়ার। এখানে আমি এক্স কমন নেবো, এক্স স্কোয়ার কমন নিলে কত হবে, মিউ নট আই আর স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার কমন নিলাম ইন্টু কত হলো 3/2। যখন এক্স স্কোয়ার কমন নেবো তখন কত হবে, 3/2টা চলে আসবে গুণ হয়ে 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার 3/2। এক্স স্কোয়ারটা বেরিয়ে নেই, এর সাথে 3/2 গুণ হবে, তাহলে কত আসছে আমার এখানে এক্স কিউ চলে আসছে। কত হলো মিউ নট আই আর স্কোয়ার বাই 2 এক্স কিউ 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার 3/2। তাহলে দেখো তো, যদি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, তাহলে আর বাই এক্স এর মানটা কত হবে, টেন্স টু 0 হয়ে যাবে বা 0 কাছাকাছি হবে। খুব বেশি হলে কত হবে, আর বাই এক্স এর মানটা খুবই ক্ষুদ্র হবে, এর মান খুব ক্ষুদ্র হবে। টেন্স টু 0 বলা ভুল হবে একটু। তখন আমি কি করতে পারি, এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে আর বাই এক্স এর মান যদি ক্ষুদ্র হয়, তার স্কোয়ার আছে মানে কি আরো ক্ষুদ্র হয়ে গেল। কোনো ক্ষুদ্র মানে স্কোয়ার করে দিলে সেটা আরো কত হবে, ক্ষুদ্র হবে। যেমন 0.25 এর স্কোয়ার করলে কত হবে, 0.0625। কত হলো, 0.25 ছিল, তার স্কোয়ার করে দিয়ে আরো ছোট হয়ে গেল। তাই ক্ষুদ্র রাশি যদি যখন বর্গ করে দেবো তখন কত হবে, সেই রাশিটা আরো ক্ষুদ্র হবে। তাহলে আমি এখানে অবশ্যই লিখতে পারি কত, 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 নিয়ার বাই ইকুয়াল টু 1। এটা মানটা কত ধরে নিলাম, 0 ধরে নিলাম প্রায়। তাহলে এখানে কত আসছে বি এর মানটা, তাহলে বি এখানে কত আসছে, মিউ নট আই আর স্কোয়ার বাই 2x কিউব। এক কাজ করো, উপরে পাই দিয়ে গুণ করে দাও, নিচে পাই দিয়ে গুণ করলাম, তাহলে মিউ নট আই পাই আর স্কোয়ার বাই 2 পাই এক্স কিউব। পাই আর স্কোয়ারটা কি নির্দেশ করে, এই কুণ্ডলীর ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, প্রথমে মিউ নট আই ইন্টু এ বাই 2 পাই এক্স কিউব। যেখানে হচ্ছে কি আর ডাইরেকশন কত হবে, পি আর বরাবর, যেখানে এ হচ্ছে কি কুণ্ডলীর ক্ষেত্রফল। তাহলে এটা লিখতে হলো কুণ্ডলীর ক্ষেত্রফল। যদি এক্স ভেরি গ্রেটার দেন হয়, আমি এখান থেকে এক্স কমন নিয়েছিলাম, আর বাই এক্স চলে এলো, মানে ছোট বাই বড় সবসময় একখানি থাকবে, তবে কখনো অগ্রাহ্য করা যায়। তবে আর বাই এক্স এর মানটা কত বললাম, খুবই ক্ষুদ্র, স্কোয়ার করে দিলে আরো ক্ষুদ্র হবে, তখন এই মানটাকে 1 ধরে নিলাম, নিয়ে 1 ধরে নিয়ে মিউ নট আই বাই আর স্কোয়ার বাই 2x কিউ চলে এলো, মানে এই মানটা 1 ধরেছি। ওপর নিচে পাই গুণ করে দিলে এটা চলে আসবে। এটা কেস 3। এরপরে কেস 4 আছে, 12 টপিক আছে, এরপরে আর 2টো পয়েন্ট আছে, এটা নেক্সট ক্লাসে করাবো। আজকে এ পর্যন্তই থাক। খালি একটা জিনিস দেখিয়ে দিই, এটা ছিল কোন দিকে, যদি কারেন্ট ডাইরেকশন এইদিকে হয়, এইদিকে ছিল কি বি এর অভিমুখ,
যদি আমি এই দিকে নির্ণয় দেখতাম তাহলে বি এর অভিমুখ কেমন হতো? যদি আমি এই পয়েন্টে নির্ণয় করলাম, দেখলাম কত হলো, অভিমুখটা হচ্ছে এই বরাবর, তাহলে এই দিকটাতে যদি কোনো পয়েন্ট পি ড্যাশ নিতাম তাহলে এখানে অভিমুখটা কেমন হবে তোমরা ভেবে রাখো, নেক্সট ক্লাসে বলবো। ভালো থেকো, থ্যাংক ইউ।